সুপ্রিয় দর্শক, আমরা আবার এসেছি বাংলা ট্রিবিউন লাইভে। ঈদ আয়োজনে আমাদের সঙ্গে যে আছেন তার আগে জানিয়ে নিতে চাই, সুন্দর একটি সন্ধ্যা বলার চেয়ে বলা ভালো, আর একটু বাড়িয়ে যদি বলি রাত থেকে যদি একটু বাড়িয়ে বলতে পারি তাহলে হয়ে যাবে নুসরাত, আর নুসরাতকে যদি আরেকটু বড় করি হয়ে যাবে নুসরাত ফারিয়া। আমাদের সঙ্গে আছেন সময়ের অন্যতম আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া। থ্যাংক ইউ। কেমন আছেন? হ্যাঁ, আমি ভালো। এটা আমি জিজ্ঞেস করতে চাইবো যে আপনি কেমন আছেন? খুব ভালো আছি। প্রথমত ধন্যবাদ বাংলা ট্রিবিউনকে এত স্পেশাল একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করবার জন্য, এবং আজকে আপনাদের মাঝে বাংলা ট্রিবিউনের যারা ভিউয়ার্স আছেন, স্পেশালি ফেসবুকের ভিউয়ার্স আছেন, তাদের সাথে আমার একটা সাক্ষাৎ করে দেবার জন্য। আচ্ছা ফারিয়া, সামনে ঈদ, আপনি এখন ব্যস্ত আপনার আপকামিং ছবি বস 2। কেমন বুঝলেন ছবিটা কেমন ফাইট দিতে পারবে? আসলে কি বসগিরি করতে পারবে, না কোনো ল্যাকিংস থেকে গেল, কিংবা আরও বেশি প্রত্যাশা? না, অ্যাকচুয়ালি অনেস্টলি বস 2 ইজ নট অ্যাবাউট বসগিরি। বস 2 ইজ অ্যাবাউট রুলিং, মানে আধিপত্য করা। কারণ হচ্ছে বসের যেহেতু যারা আগের সিনেমাটা দেখেছেন বস 1, তাদের একটা এটা সিকুয়েল, তো প্রথম পর্বেরই একটা বিশেষ অংশের কন্টিনিউশন হচ্ছে বস 2, যে কারণে একটা গল্পে নতুনত্ব আছে। এবং প্রথমত ইটস নট আ রিমেক, এটা একটা নতুন গল্প, মৌলিক গল্প। তো অডিয়েন্সরা অনেক দিন পর আমার মনে হয় একটা মৌলিক গল্প দেখতে পারবে, তো সেই জন্যই আমার মনে হয় যে বস 2 সকলের মন জয় করে নেবে। আর এখানে আপনার চরিত্রটা সম্পর্কে যদি জানান, আয়েশা, ওনার অ্যাক্টিভিটিস বা উনি আসলে কী ভূমিকা থাকছেন এটা সম্পর্কে যদি বলেন। যে ক্যারেক্টারটা আমি প্লে করেছি ওটার নাম আয়েশা। গতানুগতিক যে হিরোইন ক্যারেক্টারগুলো প্লে করেছি লাস্ট 1-1.5 বছর ধরে, তার থেকে একটু ভিন্ন। কারণ এটাই যে সাধারণত হিরোইনদের ক্যারেক্টারগুলো সুইট, বাবলি, বড়লোকের মেয়ে, বিদেশ থেকে এসেছে, মানে এরকম একটা ক্যাটাগরাইজ আমরা করে ফেলি। বাট যখন আমি স্ক্রিপ্টটা শুনেছি, আমার কাছে প্রথম একটা জিনিস ভালো লেগেছে যে যতগুলো সিন আছে আমার, যতবার আমি দর্শকদের সামনে এসেছি, একবারও হাসিনি। মানে এত বেশি আপনি মানে অ্যাকশন মোডে ছিলেন? নট অ্যাকশন মোডে, এটাই হচ্ছে সবার ধারণা যে ফারিয়া মনে হয় অ্যাকশন করছে এই ফিল্মে। এটা হ্যাঁ, যুদ্ধ আমিও করছি, কিন্তু সেটা মানসিক যুদ্ধ। হ্যাঁ, মানে শারীরিকভাবেই যে আসলে আমরা মেয়েরা কিন্তু মানসিক যুদ্ধটাই বেশি করি শারীরিক যুদ্ধ থেকে। আমরা তো আর মারামারি করতে পারি না রিয়েল লাইফে, বাস্তব যদি আমরা বলি। সো একটা মানসিক যুদ্ধ আছে আয়েশার জীবনে, যে কারণেই সে আজকে একটু ভিন্ন আর 10টা মেয়ে থেকে, এবং তার লাইফে একটা মোটিভ আছে। সেই কারণে মানে এটা খুব ইন্টারেস্টিং একটা চরিত্র, যে কারণে আমি এটা জন্য হ্যাঁ বলেছি। আচ্ছা, বস 2 নিয়ে অনেক কথা হবে, বেশ আলোচনা সমালোচনা বলা চলে একটি গানকে ঘিরে, আল্লাহ মেহেরবান গানটা। তো আমরা এই বিষয়ে কথা বলবো। ফারিয়া তার নিজের অবস্থান ব্যাখ্যা করবেন, গানটি নিয়ে কথা বলবেন, তার ভক্তদের জানান দেবেন আসলে কি ঘটেছিল। তার আগে আমরা একটু যদি জানতে চাই, ফারিয়ার শুরুটা একেবারে অন্যরকম-ভাবে। আমরা যদি শুরু গল্পটা একটু যদি গল্প করি, যে শুরু গল্পটা আসলে কিভাবে ছিল, মানে সেই ক্যান্টনমেন্ট বা আপনার বাবা সেনা কর্মকর্তা, সেখান থেকে মিডিয়ার মধ্যে ঢুকে যাওয়া, এটা একটু বোধহয় ডিফিকাল্ট ছিল আপনার জন্য। আমার আসলে মিডিয়াতে কাজ করাটা গল্পের মতনই। আজকে আমি স্মৃতি রোমন্থন করছিলাম, বাংলাদেশ টেলিভিশনে গিয়েছিলাম, এবং সেটা একমাত্র একটা জায়গা যেখানে আমি টিভিটার লোগো পাশে দাঁড়িয়ে ছবি তুলতে আমার খুব ভালো লাগে, আমি যতবারই যাই। কারণ এই জায়গাটা আমাকে আজকে সত্যি কথা বলতে নুসরাত ফারিয়া বানিয়েছে। এবং যখন আজকে আমি ঢুকেছিলাম বিটিভির ভেতরে, তখন যারা ভেতরে অনেক বয়স্ক, পুরনো, অনেক বছর ধরে আছেন, তারা বলেছে আপনি উপস্থাপনা করতেন আমাদের মেয়ে, আমাদের মা। তো এই যে একটা আদর, একটা অনুভূতি। একজন বিতার্কিক ছিলাম শুধুমাত্র আমি, স্কুল বিতার্কিক ছিলাম, খুব আহামরি কিছু ছিলাম না। স্কুল বিতর্ক করে অনেক মানুষের ভালোবাসা পেয়েছি, তো তখন মনে হলো বিতর্ক করে যদি এত ভালোবাসা পেতে পারি, তাহলে কেন নয় উপস্থাপনা। তো উপস্থাপনা করে ভালোবাসা পেলাম, কেন নয় মডেলিং, কেন নয় আর্টে, কেন নয় সিনেমা। আর যদি আমরা সেদিনকার কোনো স্মরণীয় ঘটনা শুনতে চাই, মানে যে ঘটনা আপনার অনুপ্রেরণা হতে পারে, আবার কাঁদাতেও পারে আপনাকে, মানে এই মিডিয়াতে কাজ করতে এসে ভালো কোনো ঘটনা থাকতে পারে? অনেস্টলি ভালো ঘটনা তো সবাই মোটামুটি এনজয় করে। তো আমি জাস্ট আমার একটা কষ্টের কথা বলতে চাই, কথাও না, এটা আসলে যখন আমি উপস্থাপনা করি, ওয়েন আই ওয়াজ স্ট্রাগলিং,
যে টিভি চ্যানেল থেকে অফার আসুক, টিভি চ্যানেলেই আমি কাজ করব। আমার মনে আছে তখন আমাকে হার্ডলি পার এপিসোড আমি 500 টাকা রেমুনারেশন পেতাম এবং আমি একদিনে 6টা-7টা করে শো করতাম। বাট আমার কাছে রেমুনারেশনটা জরুরি ছিল না, আমার কাছে জরুরি ছিল যে না, আমার কাজটা শিখতে হবে। পারবো না কেন, মানে সামবডি টোল্ড তুমি পারবে না, বিকজ অবশ্যই আমার ইংরেজিতে দক্ষতা বেশি বাংলা থেকে। তো বাংলা আমি কেন পারবো না, আমি বাংলা একজন বাংলাদেশি। দক্ষতা কেন বেশি ইংরেজিতে, বাংলা না, এটা দক্ষতা না, আসলে এটা অভ্যাস একটা। এখন আমরা যখন সাধারণত বাংলায় কথা বলি আমরা সরি থ্যাংক ইউ কিন্তু বলেই থাকি, কিন্তু আমারটা শুনতে মনে হয় একটু বেশি মনে হয়, তা আমি জানি না, ওটা হতে পারে। বাট তো কেন পারবো না, দ্যাট ওয়াজ দ্য থিং আমাকে নক করেছিল। তো আমি টানা 1 বছর বাসা থেকে কোনো সাপোর্ট পাইনি। আম্মু রাজি ছিল না, ট্রান্সপোর্টেশন দিতে রাজি ছিল না। আমার মনে আছে আমি সকালবেলা 9:30-10টার দিকে একটা ব্যাগের মধ্যে অনেকগুলো কাপড় নিয়ে বের হতাম, সারাদিন শুটিং করব। এবং মানে দ্যাট ওয়াজ এ ডিফারেন্ট টাইম। ওই সময়টা ডিফিকাল্ট এই কারণে ছিল বিকজ তখন একটাই মোটিভ ছিল যে আই নিড টু প্রুভ মাইসেলফ। আর এখন আই নিড টু প্রুভ মাইসেলফ টু মাইসেলফ যে আমি করতে পারি। তো আচ্ছা, আমরা বস টুতে একটু আলাদা হয়ে আপনাকে পেয়েছি, সেটা বলা চলে যে যদি বলেন যে উপস্থিতি আপনার লুকিং এর ব্যাপারটা বেশ পরিশ্রম, ঘামও ঝরেছেন, আপনার ফেসবুক বন্ধুরা এটা হয়তো টের পেয়েছে, জিমে যাওয়া। তো এই প্রস্তুতিটা সম্পর্কে যদি বলেন যে কেমন প্রস্তুতি ছিল বস টুতে, বিশেষ করে যদি আমরা যদি গানটাতে চলে আসি, আল্লাহ মেহেরবান গানটাতে, সেটার জন্য আপনার পরিশ্রমটা কেমন ছিল, আর আপনি সবকিছু অবজার্ভ করেছেন ফেসবুকে কি ঘটলো বা কিভাবে ঘটলো, গানটা সম্পর্কে যদি আপনি একটু ব্যাখ্যা দেন। প্রথমত আমি যদি বলি আমার পরিশ্রম সম্পর্কে আল্লাহ মেহেরবান, তাহলে আমি বলবো যে হ্যাঁ, 3.5 মাস টানা পরিশ্রম করতে হয়েছে। এবং পরিশ্রম, আই এম আ হার্ড ওয়ার্কিং পারসন, আমার একটাই ক্ষমতা আছে, আমার আর কোনো ক্ষমতা নেই, আমি খুব অনেক খাটতে পারি। তো আমি কাজ করেছি, আমাকে বলেছে যে এরকম একটা জিনিস উই আর প্ল্যানিং, আমরা ফর দ্য ফার্স্ট টাইম এরকম একটা আইটেম সঙ্গে প্ল্যান করছি এবং আমরা চাই আপনি যেন পারফেক্ট দেখেন অন স্ক্রিন। তো সবসময় ভিনদেশিদের একটা অভিমত থাকে যে আরে বাংলাদেশি নাও পারতে পারে, এই যে বললো পারতে পারবো না, কেন পারবো না, আই হ্যাভ টু ডু ইট। অ্যান্ড আমি 3.5 মাস মেবি সকালে 2 ঘন্টা, রাতে 2 ঘন্টা শুটিং গেলে জিম করেছি, জাস্ট টু লুক দ্যাট ঠিকঠাক অন স্ক্রিন। বাট হ্যাঁ, কষ্ট হয়েছে এবং সেটা যে কোনো রোলের ক্ষেত্রেই করি আমি, সেটা শুধু যে বস্তুর জন্য স্পেশালি হ্যাঁ এফোর্ট দিয়েছি, বেলি ডান্সিং শিখেছি, তবে যে কোনো রোলের জন্যই আমি করবো, ভবিষ্যতেও করবো, বিকজ এটাই তো আসলে দর্শকদের তো একটাই জিনিস, আমাদেরকে দেখে পছন্দ করেন, তাই এতখানি কষ্ট করা। আর দ্য থিং অ্যাবাউট আল্লাহ মেহেরবান, লেটস নাও টক অ্যাবাউট ইট। অ্যান্ড এটা আমার ফর দ্য ফার্স্ট টাইম আমি অ্যাকচুয়ালি কথা বলছি আল্লাহ মেহেরবান নিয়ে বাংলা ট্রিবিউনে। সো আমার প্রথমত আমি আমার অডিয়েন্স যারা আছেন, স্পেশালি মাই ফ্রেন্ডস, মাই ফ্যান, আমি ফ্যান বলি না, দে আর মাই ফ্রেন্ডস, তাদেরকে একটা কথাই বলতে চাই, আমি এক্সট্রিমলি সরি যদি আমি ধর্মীয়ভাবে কাউকে আঘাত করে থাকি, কারণ আমাদের ইন্টেনশন ছিল না। আমরা এন্টারটেইনমেন্ট জগতে কাজ করি এবং আমাদের একটাই ইন্টেনশন থাকে দর্শকদের বিনোদন দেওয়া। তো তখন আসলে সেখানে কোনোভাবেই আমরা কোনো ধর্ম জাতি নির্বিশেষে আমরা কাজ করি, সকলের জন্য কাজ করি। আর এবার যদি বলি গানটা নিয়ে যে একটা সেন্টিমেন্ট ক্রিয়েট হয়েছে বা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয়েছে, ওটা আসলে একা আমার ডিসিশন না, কারণ ইটস এ টিম ওয়ার্ক। যেরকম ডিরেক্টর অ্যাকশন বলে, ক্যামেরাম্যান ক্যামেরা ধরে, আমি একজন আর্টিস্ট, আমি আর্টিস্টের নিজেরও তো মতামত থাকতে পারে। আমি যদি এই ব্যাপারে একটু উল্লেখ করি, যেরকম 2014 সালে মেবি স্বরা ভাস্কর, বলিউড অ্যাক্ট্রেস, উনি অভিনয় করেছিলেন একটা মুভিতে, সেখানে একটা সংলাপ ছিল এরকম, বাংলাদেশকে গালি দেওয়া আর কি, একটা গালির মতো ছিল, মানে তুলনা করতে গিয়ে বাংলাদেশকে নিয়ে আসা হয়েছিল খারাপভাবে। তো উনি ডিরেক্টরকে বলেছিলেন যে সরাসরি যে আসলে এইটা বাদ দেওয়া উচিত, কারণ ছবি এটা গল্প না, শুধু একটা দেশকে আমি ছোটো করতে পারবো না। স্বরা ভাস্কর একেবারে যে প্রথম সারির অভিনেত্রী এখনও না, তখনও ছিলেন না, তো ওই মুহূর্তে তিনি কিন্তু এই ডায়লগটা বাদ দিতে বাধ্য করেছিলেন, ডিরেক্টরকে বোঝাতে সক্ষম হয়েছিলেন। তো আপনার কি কখনো মনে হয় না যে এই ধরনের একটা গানে যদি, বা আমি যদি এটা ওয়ার্ডটা বলাটা ঠিক হবে কিনা,
এই ধরনের প্রেজেন্টেশনে, আচ্ছা। সেটা কি কখনো মনে হয়েছিল? না, আপনার কথায় ডেফিনেটলি চমৎকার একটা লজিক আছে, এটা আমার কাছে ছিল না। বাট আরও একটা কথা আমি বলতে চাই, আমি জানি না আপনারা বাকের ভাই বলে একটা ইয়ে হতো, একটা অনেক পুরনো আগে একটা নাটক হতো, কোথাও কেউ, হ্যাঁ। তো উনি কিন্তু একটা কাল্পনিক চরিত্র। যখন উনি যখন নাটকে উনি মারা যায়, তখন কিন্তু আমি শুনেছি এমন অনেক জায়গা আছে যেখানে জানাজা হয়েছিল, ফাঁসি দেওয়ার পরে। আমি এমন হচ্ছে তার শোকে মানুষ জানাজা করেছে, বাট ওটা একটা কাল্পনিক চরিত্র, ওইটার উদ্দেশ্যে জানাজাটা করাটা কি কতখানি যৌক্তিক? আমার কাছে মনে হয় এই যে পুরো ব্যাপারগুলো, দিস আর অ্যাকচুয়ালি ডিপেন্ডস পার্সন টু পার্সন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, আমি যখন জয়েন্ট ভেঞ্চার কাজ করছি, when we are working for two special countries, তখন অনেক কিছুই আমাদের ডিরেক্টর, প্রডিউসার এবং বিকজ তারা আসলে ডিসিশন মেকার, তো তারা সেভাবেই সিদ্ধান্তটা নেন যে কোনটা আমার দেশে চলবে, কোনটা তার দেশে চলবে, কোনটা মানে যারটা শেষে বুঝে নেবে। অ্যান্ড আমরা আর্টিস্টরা শুধুমাত্র আমরা নিজেদেরকে সেফ রেখে আমরা আমাদের অপিনিয়নটুকু দিয়ে যতটুকু যথাযথভাবে প্রফেশনালভাবে কাজটা করা যায়। আচ্ছা, এখানে একটা ব্যাপার, গানটা আপাতত জাজ মাল্টিমিডিয়া তাদের ইউটিউব চ্যানেল থেকে সরিয়ে নিয়েছে, তো গানটা কি আদৌ সিনেমাতে ব্যবহার করা হবে? আমি তো শুনেছি হবে, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে আমার মনে হয় আল্লাহ মেহেরবান শব্দটা ব্যবহার হবে না, বাকি পুরো ব্যাপারটাই সেরকম থাকবে। কারণ আমি যদি আরেকটু বলি আমার ফ্রেন্ডস বা ফ্যানদেরকে, আল্লাহ মেহেরবান গানটা একটা প্রতীকী গান, এটা আসলে একজনের সাথে একজনের কথোপকথন। কারণ এই কথোপকথনটা কেন যদি আমি বলি, সূর্য যে ক্যারেক্টারটা এবং আয়শা যে ক্যারেক্টারটা, কোনো একটা কারণে তারা এমন একটা সিচুয়েশনে গেছে যেখানে তাদের দুজনকেই ভিন্ন রূপে থাকতে হয়েছে, আদার দেন দ্যাট হয়তো বা কোনো একটা ইনসিডেন্ট বা টিপিক্যাল বাংলা সিনেমা, আমার মনে হয় কিছুটা হলে অডিয়েন্স বুঝতে পেরেছেন, বাট আমি বলতে চাচ্ছি না। তো সেই রকম একটা সিচুয়েশনে ওই দুই ব্যক্তির মধ্যকার কথা, এবং ওই দুই ব্যক্তি কিভাবে একজন আরেকজনকে আশ্বস্ত করতে পারে যে উপরওয়ালাই সব কিছু, তিনি একমাত্র পারে তুমি ওনাকে বাঁচাতে, তুমি কোনো অন্য পথে যেও না। দিস ইজ দ্য কনসেপ্ট অফ দিস সং। এটার সাথে আসলে আমার পোশাক আশাক বা যেভাবে প্রেজেন্ট করা হচ্ছে, বা আসলে প্রশ্ন হতে পারে ওখানে সীসা আছে, ওখানে অ্যারোবিক ডান্স হয়েছে, তো আসলে ওগুলোর কোনোই মানে মিলানোটা আসলে আমার মনে হয় না উচিত হবে, কারণ এটা শুধুমাত্র একজনের সাথে আরেকজনের কথোপকথন। যদি আমরা এভাবে দেখি, সিনেমাতে দেখলে আমার মনে হয় অডিয়েন্সের অনেকটা ভুল ভেঙে যাবে। গানের প্রসঙ্গে হয়তো আরও কিছু কথা বলা দরকার। গানের কস্টিউমে হয়তো পিছনে ব্যাকগ্রাউন্ড, নট অনলি কস্টিউম, পিছনে ব্যাকগ্রাউন্ডে হয়তো কেউ কাকতালীয়ভাবে কিছু দৃশ্য অন্য মুভির কথা বলেছে যেগুলো কপি পেস্ট করা, বা আদৌ কি এই ধরনের ঘটনাগুলো ঘটেছিল? এটা হ্যাঁ, আমি প্রথমে একটা কথা বলে দিই, আমি অনুকরণ করতে আমি একদমই মনে করি না যে কপি বলুন বা বাংলায় অনুকরণ বলুন বা অনুসরণ বলুন, আমার মনে হয় না যে আমি এটাতে একদমই পিছপা হই না। কারণ আমি যদি দেখি যে আমার একজন সিনিয়র বা আমার সাথেই যিনি কাজ করছেন বা আমার পাশের মেয়েটা বা আমার হেয়ার ড্রেসার, সে যদি আমার থেকে ভালো কোনো কিছু একটা করে, আমি তার কাছ থেকে ভালোটা নিতেই পারি, বা তার সুন্দরভাবে চুল বাঁধাটা আমি কপি করতেই পারি। এতে আমি একটু ইন্টারফেয়ার করি এখানে। আতিকুর রহমান, ম্যাক্সমা খান সাহেব, মোহাম্মদ তানভীর আলম, জুবাইর হোসাইন আহমেদ অনেকে কমেন্টস করেছেন। এর মধ্যে একজন লিখেছেন ছবিটা ব্যান করা উচিত, বা অনেকে সমালোচনা করছেন যে আপনার কি এটা করা উচিত, হয়তো হয়নি, এ ধরনের কথা বলছেন। জুবাইর হোসেন আবার লিখেছেন, পলাশ ফুল লিখেছেন। তো আপনার কি মনে হয় যে একজন সৃষ্টিশীল মানুষ বা ভক্তদের কথা বিবেচনা করে কি করা উচিত ছবিটা, বা ছবিটা আসলে এই ধরনের প্রশ্নটা কতটা যৌক্তিক যে একটা গানের জন্য ছবিটা ব্যান করা? আমি বলি যে একটা গান একটা সিনেমাকে যেরকম হিট করাতে পারে, ঠিক সেমনি একটা গান যদি ফ্লপও করাতে পারে, তাহলে বস 2 হবে তার উজ্জ্বল দৃষ্টান্ত। কিন্তু আমার মনে হয় যে সবাই সবার ভাগ্য নিয়ে আসে, বস 2 তার ভাগ্য নিয়ে এসছে, এবং বস 2 রিলিজ হলে আমি জানি আপনাদের ভুলটা এই কারণেই ভাববে, কারণ চমৎকার একটা সিনেমা এবং বিনোদনের জন্যই হলে যাওয়া, তো আমার মনে হয় সেটা শতভাগ আপনারা সেখানে পাবেন, তো সেটাতে কোনো কমতি হবে না মোস্ট ইম্পর্টেন্টলি। আর যেখানে আমার কথা বললো যে আমি কেন কাজটা করেছি, যে এন্ড অফ দ্য ডে আমরা একজন আর্টিস্ট, এবং আর্টিস্টকে প্রফেশনাল থাকতেই হবে, আদারওয়াইজ
পত্রিকারা নিউজ করবে আমরা সময় মতো আসিনি, আমরা কাজ করিনি, আমাদের জন্য 2 দিন শুটিং ব্যাক আপ হয়ে গেছে, আমাদের জন্য অনেক লস হয়েছে। আমরা যেরকম একটা প্রোডাকশনে ক্ষতি করতে পারি না, আমরা ঠিক তেমনি একটা প্রোডাকশনের সিদ্ধান্তও নিতে পারি না। আমরা যতটুকু পারি সহযোগিতার সাথে কাজটা করতে পারি। তো আমি ঠিক সেভাবেই কোঅপারেটিভ ওয়েতে কাজটা করেছি। আচ্ছা, আমাদের ক্রিকেট নিয়ে ভালো একটা উন্মোদনা রয়েছে। এখন চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খুব ভালো করছে। গতকালকে আমরা সামাজিক মাধ্যমে দেখলাম নুসরাত ফারিয়াকে নিয়ে একটা ট্রল করা হয়েছে। আমরা এটা পাঠকদের জন্য কালেক্ট করে রেখেছি। ট্রলটা এই টাইপের, এখানে আসলে মূলত বলা হয়েছে জয়ের বদলে নুসরাত ফারিয়াকে চান ইংলিশ, মানে দল ওরা নুসরাত ফারিয়াকে মানে চান, এটা এমনটা হয়ে গেছে যে ইংলিশ ক্রিকেটাররা নুসরাত ফারিয়াকে চান। আচ্ছা, এটা এই প্রসঙ্গে আনার একটা বিষয়, যেরকম খুশবন্ত সিং নামের প্রখ্যাত একজন লেখক সাংবাদিক ছিলেন ভারতের, যিনি একসময় বলেছিলেন যে তোমরা রুনা লায়লাকে দিয়ে দাও, বা পানি সব নিয়ে নাও। ব্যাপারটা ঠিক এই টাইপেরই কিছুটা চলে এসেছে। তো ক্রিকেটের ট্রলেও আপনি চলে এসেছেন। ব্যাপারটা মানে কিভাবে দেখছেন যে ইংলিশ ক্রিকেটাররা নুসরাত ফারিয়াকে হলে ওরা আর কিছু চায় না? আচ্ছা, তাহলে আমি বলবো তাহলে আমি বলবো যে আমি যেতে পারবো না, কিন্তু আমার বাংলাদেশের টাইগাররা এতখানি কেপেবল যে তারা চ্যাম্পিয়ন ট্রফি আমাকে ছাড়াই নিয়ে আসতে পারবে। সো আই থিঙ্ক they don't need me because my tigers are brave, they are brilliant, they're outstanding, so they don't need anybody. তারা এতই ভালো খেলছে এখন এবং they are so good at form যে চ্যাম্পিয়ন ট্রফি কেন, এনিথিং ইজ পসিবল। চাঁদ বলে ওটাও নিয়ে আসতে পারবে। আচ্ছা, আমরা ফেসবুকে আরো মজার, ফেসবুকে আপনি অন্যতম জনপ্রিয় নায়িকা, বেশ কিছু মজার ঘটনা ঘুরে থাকে। আপনি একবার বাইক পোস্ট করেছিলেন, বাইকটা আসলে কার জন্য ছিল? এটা আমার আসলে ফ্যাসিনেশন আছে একটু গাড়ি বাইক, তবে ওখানে উল্লেখ ছিল আপনি ওদের কাউকে গিফট করতে চাচ্ছেন বাইকটা। গিফটিং মাইসেলফ ছিল। বাইকটা কিনেছি কারণ ওরকম স্পেশাল ফিচার বাইক বাংলাদেশে পাওয়া যায় না। কোনো একদিন বাইক চালানো শিখে যাবো, তো সেদিন ওটাতে চলে। আর যদি বলা চলে যে দুই বাংলা যেহেতু কাজ করছেন, দুই বাংলা দাপিয়ে বেড়াচ্ছেন বলা চলে, অভিজ্ঞতাটা কেমন কলকাতা বাংলাদেশ? আমার 2 দেশের অভিজ্ঞতাই দুরকম। কারণ বাংলাদেশে যখন কাজ করি, সত্যি কথা বলতে নিজের বাসা কিন্তু নিজের বাসায়, ঘরের খাওয়া আর রেস্টুরেন্টে খাওয়া কিন্তু আকাশ পাতাল পার্থক্য। তো রেস্টুরেন্টে গেলে অনেক আপ্যায়ন যেরকম হয়, কলকাতা গেলে ওরকম আপ্যায়ন হয়। আর ঘরে যেরকম মা যে এখানে কেন বসলি না, ওখানে কেন বসলি না, এরকম একটা আপন আপন ব্যাপার আছে, এখানেও আপ্যায়নটা ওরকম। তো 2 দেশের অভিজ্ঞতা 2 রকম, কিন্তু একটা জায়গায় আমরা এক, সেটা হচ্ছে যেহেতু আমরা বাংলা ভাষাভাষী, তো আমাদের সেন্টিমেন্টটা একরকম, আমরা একইভাবে চিন্তা করি, আমাদের কিছু কিছু চিন্তাধারা ইটস সিমিলার, তো সেই কারণে কাজ করাটা অনেক বেশি সহজ হয়ে যায়। বাট আদার দেন দ্যাট আমি বলবো না খুব আকাশচুম্বী কোনো ডিফারেন্স আছে, একই রকম, খুব একটা আলাদা বলে কিছু নেই। আচ্ছা, এইখানে অনেকেই লিখছেন মোহাম্মদ কায়সার, হামিদ কায়সার, চিন্ময় মজুমদার, ওয়ারি হাসান, SD জীবন, ইমন সাহা। একজন লিখেছেন বাংলাদেশে ভালো কিছু ডিজার্ভ করে না, আপনি কলকাতায় নিয়মিত হন। আরেকজন লিখেছেন আবারও সেই মেহেরজান, যে সব কিছু ভালো ছিল, শুধু মেহেরজানটাই নষ্ট করে, মেহেরজান না সরি, আল্লাহ মেহেরবান, এটাই নষ্ট করে দিচ্ছে, আপনাকে বলেছে। দর্শকদের এই ধরনের মানে তীক্ষ্ণ মন্তব্য কিভাবে নিচ্ছেন এখন? ঠিক আছে, যখন তোমার বন্ধুরা তোমার উপর খেপে যায় বা কোনো কারণে মনোমালিন্য হয়, একটা সময়, কারণ আমি জানি যে ইটস আ মিস আন্ডারস্ট্যান্ডিং, এটা ইন্টেনশনালি করা না। আমার যদি ইন্টেনশনালি করার থাকতো আমি একসেপ্ট করিনি, আমি বোল্ড স্টেটমেন্ট দিতাম, গানটাও সরতো না বা আমার কোনো পত্রপত্রিকায় কোনো নিউজও ছাপতো না। তো অফকোর্স এটা আমার সহজ স্বীকারোক্তি যে আই এম সেইং অ্যাগেন অ্যান্ড অ্যাগেন সরি, দো আমার ইন্টেনশন ছিল না, এটা আমার একা দায়ভার আমি হচ্ছি। বা ঠিক আছে, একটা সিনেমার যেরকম বদনাম তোমাকে সুনাম নিতে হয়, ঠিক তেমনি তোমার বদনামও বহন করতে হবে, অ্যান্ড আই এম প্রাউড টু ডু দ্যাট। বাট আই উইল সে টু মাই ভিউয়ার্স যারা এই মুহূর্তে দেখছেন, বা বাংলাদেশের সকল ভিউয়ার্স যারা এইটা নিয়ে অনেক বেশি বিচলিত, তাদেরকে একটা কথাই বলতে চাই যে দেয়ার ইজ নাথিং টু ওয়ারি যে আমরা কাউকে আঘাত করেছি, আমরা কাউকে আঘাত করিনি, আমাদের কখনোই এটা ইচ্ছা থাকে না। এবং যদি আমার ফ্যানরা চায় যে আমাকে এরকমভাবে না দেখতে বা আমি এরকম কাজ না করতে,
তাহলে আমি অবশ্যই করবো না, বিকজ দিস পিপল আর মোস্ট ইম্পর্টেন্ট থিং ফর মি ইন মাই লাইফ। অ্যান্ড অ্যানাদার থিং বললো, যিনি আমার কলকাতায় বাংলাদেশ ডিজার্ভ করে না এবং আমাকে কলকাতায় সেটেল হয়ে যাওয়ার জন্য, তাকে আমি বলবো থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, বাট I'm gonna do each and everything of my life being as a Bangladeshi, and কলকাতায় হওয়া, এখানে হওয়া, যেখানেই হওয়া, সবসময় আমি বাংলাদেশি থাকবো এবং হোয়াট এভার আই উইল ডু আই উইল ট্রাই টু মেক মাই কান্ট্রি প্রাউড। আমরা প্রায় শেষের দিকে ফারিয়ার কাছ থেকে ঈদের দিনটা সম্পর্কে জানবো, কিভাবে কাটাবেন ঈদের দিনটি, আর নেক্সট কোন মুভিতে আপনাকে পাওয়া যাবে। ঈদের দিনটি ইনশাআল্লাহ ঢাকায় কাটবে, ফ্যামিলির সাথে কাটবে, অ্যান্ড হয়তোবা হল ভিজিটে যেতে পারি। আর দর্শকদেরকে বলবো ঈদে সবাই সাবধানে থাকুন, আমাদের আশপাশে অনেক বেশি অস্থিরতা, তো সবাই সাবধানে থাকবেন, নিজের প্রতি যত্নশীল হবেন, ঈদে বস টু দেখবেন। অ্যান্ড আমি আগামীতে কী কাজ করছি এটা এই মুহূর্তে এই কারণে বলতে পারছি না, কারণ একটু সময় নিয়ে কাজ করতে চাই, আমি চাই না যে আর কোনো ভুল হোক। So let's be little careful from this time. সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আপাতত বিদায় নিচ্ছি। আমাদের ঈদ আয়োজনে দুজন শিল্পী আজকে আমাদের সঙ্গে ছিলেন, এখন বর্তমানে আছেন নুসরাত ফারিয়া। তার ছবির জন্য, তার ক্যারিয়ারের জন্য এবং বসটুর জন্য শুভকামনা। আর ফারিয়া যদি দর্শকদের জন্য কিছু বলেন। শেষে একটা কথাই বলতে চাই, এই যাই হয়েছে এই কয়েকদিন, রোজার একদিন আগ থেকে এখন পর্যন্ত আমার জন্য খুব শুভকর কোনো অভিজ্ঞতা ছিল না। আমি এরকম অভিজ্ঞতায় খুব একটা অভ্যস্ত নই, তবে যেটাই হয়েছে আমার জন্য ভালো হয়েছে। আমি ব্যক্তি হিসেবে অনেক বেশি ম্যাচিউরড হয়েছি এবং আমি শুধু একটা কথাই বলবো, আমার ফ্যানদেরকে যারা আমাকে ফলো করেন বা যারা কিছুটা হলেও অ্যাডমায়ার করেন, আমি এক্সট্রিমলি সরি ইফ আই হার্ট ইউ, বাট আমার ইন্টেনশন কখনোই সেটা ছিল না। I will do whatever makes you happy rest of my life. Thank you. দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, নিজের প্রতি, পরিবারের প্রতি লক্ষ্য রাখবেন। আমি ওয়ালিদ মুক্তা বিদায় নিচ্ছি। শুভরাত্রি।